আমাদের এই চাকদা শহরকে সবাই বলে প্রাণের শহর। এই প্রাণের শহরের রাস্তার বেহাল দশা দেখো তোমরা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা। আজকে ব্লগ শুরু করছি একটু দেরি করেই, 8:30 বাজে। কিন্তু আমি যদি জানতাম এই জিনিসটা ঘটবে তাহলে কিন্তু দেরি করতাম না। আমার ছুটি মানে আমার রান্নার দিদিরও ছুটি। সকালে ঘুম থেকে উঠেই খবর পেলাম উনি নাকি শরীর খারাপ, আসবেন না। যদি শরীর খারাপ হয় তাহলে তো আগের দিন থেকে একটু শরীরটা খারাপ খারাপ লাগে। আমার যেমন জ্বরের আগের দিন শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, তারপর জ্বর এলো। এরকমই ঘটে। আমার ছুটি থাকলেই আমার রান্নার দিদিও ছুটি নিয়ে নেয়। কিছু করার নেই, এখন রান্না করতে ঢুকবো, তার আগে ঝনককে খাইয়ে দেবো এখন। আর পেছনে বিছানা দেখেই বুঝতে পারছো সবাই উঠে গেছে ঘুম থেকে। আজকে 7 সকাল, রবিবার, আজকে একটু তাড়াতাড়ি উঠেছে অন্য মন্দিরের থেকে। ওই দেখো কথা বলছে। এখন রাকেশ ওকে স্নান করানোর জন্য রেডি করাচ্ছে, কেননা এখন গান করতে যাবে। গান করে ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে যাবে। আগের সপ্তাহে দেরি করে খেয়েছিল বলে বমি টমি হয়েছিল, হজমের প্রবলেম হয়েছিল। আর তাই জন্য আমি বললাম যে এই সপ্তাহে খাইয়ে নিয়ে যাও, একটু দেরি করে যাও, অসুবিধা নেই। তাই জন্য আমি এখন ওর খাবার রেডি করবো, আর রাকেশ এদিকে ওকে স্নান করিয়ে দেবে, তারপর খাইয়ে দেবো। তারপরে দুজন মিলে যাবে গানের ক্লাসে, আমি লাগবো রান্নায়। চলো আজকে দিনটাকে শুরু করা যাক। এলো, কে বমি করলো, করে এবার গান করতে যাচ্ছে। কাশি হলেই বমি। গিয়ে জোরে জোরে গান করবে, ঠিক আছে? জোরে জোরে, বাড়িতে যেমন চেঁচাও ওরকম জোরে জোরে করবে। স্যার বকবে, আর সরস্বতী ঠাকুর গিফটও দেবে না। ঝনককে যিনি গান শেখান উনি ঝনককে এতটাই ভালোবাসেন, ঝনক যাতে গানে আরও ইন্টারেস্ট পায় ওকে রোজ চকলেট গিফট দেয়। আর এইটাই বলেছে, তুমি যদি বাড়িতে খুব ভালোভাবে গান প্র্যাকটিস করে এখানে এসে সুন্দরভাবে করতে পারো তাহলে সরস্বতী ঠাকুর তোমাকে রোজ একটা করে গিফট দেবে। ওইটাই ও সিঁড়ি দিয়ে নামতে নামতে বলছিল। এইবারে নিচে দিদি ভাইকে টাটা করে দিয়ে উনি চললেন বাবার সাথে গান করতে। ওরা চলে যাওয়ার সাথে সাথে আমি লেগে পড়েছি আমার কাজে। একভাবে নিম্নচাপ চলছে, বৃষ্টি হচ্ছে, আর আমার শরীরটাও ভালো ছিল না, জ্বর ছিল। ওই জন্য শ্যাম্পুটা করা কয়েকদিনের জন্য বাদ রেখেছিলাম। আজকে শরীরটাও মোটামুটি ঠিক আছে, আর ওয়েদারটাও মোটামুটি ঠিক আছে। তাই ভাবলাম আজকে মাথা ভর্তি করে তেল মাখা যাক। যে হারে চুল উঠছে না, টাকলু হয়ে যেতে আর বেশি দিন সময় লাগবে না। মাথায় নতুন করে চুল গজানোর জিনিস আমি পেয়ে গেছি, অ্যালপস গুডনেসের সেই রোজমেরি ওয়াটারটা। কিন্তু চুল পড়া কিসে যে বন্ধ হবে সেটা আমি বুঝেই উঠতে পারছি না। তোমাদের কারোর যদি জানা থাকে এই বর্ষাতে কি লাগালে চুল পড়াটা একটু কমবে আমাকে একটু জানিও। সারা বাড়িতে চুল, চটিতে চুল, খাবারে চুল, খাটে চুল, সব জায়গায় শুধু চুল আর চুল। এই দুঃখের কথা তোমাদেরকে আর কি বলবো। সে দুঃখের কথা অনেক বলা হয়েছে। এইবারে আমি তোমাদেরকে বলি আমি মাথায় কী তেল মাখছি। আমি সবসময় মাথায় এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলটাই মাখি। অনলাইন থেকে অর্ডার দিই, একেবারে ঝনক আর আমার জন্য একসাথে। ঝনকও লাগায়, আমিও লাগাই। অনেক বড় কৌটো, অনেক দিন চলে যায়। আর এইটা যে একেবারে ভার্জিন তার প্রমাণ আমি পেয়েছি। বেশি দিন হয়ে গেলে কিন্তু তেলটা আবার কেমন পচা পচা গন্ধ ছেড়ে যায়। তাহলে ভাবতে পারছো তো কোনো রকম প্রিজারভেটিভ মেশানো নেই। হলো তেল মাখা, এইবারে আগে খাওয়াটা ছেড়ে নিই, মানে পেটটাকে শান্ত করে নিই, নাহলে কাজ করার এনার্জি পাবো না। যেদিন কাজ করতে আসে না আমার ছাতুই জিন্দাবাদ। ছাতুটা আমি দারুণ মাখি অনেক রকম জিনিসপত্র দিয়ে, সেইটা আমার খেতে দারুণ লাগে। মুড়ি দিয়ে ছাতু আমি কোনোদিনই খেতে পছন্দ করি না, ওই জন্য মুড়িটা এর মধ্যে দিই না। এই ছাতুটা অরুণাচল যাওয়ার সময় রাকেশ কিনেছিল, তারপরে আর নেওয়া হয়নি, ব্যাগে জায়গা হয়নি বলে। সেটা থেকেই গেছে। এখন যখনই দরকার হয় এখান থেকেই খাই। তাও কতটা আছে, তার মানে কতটা কিনেছিল তাহলে ভাবতে পারছো। ও নিজের খাবারেই নাকি ব্যাগ ভরিয়ে ফেলতো। ছাতুটা সবসময় আমি ঠান্ডা জল, মানে ফ্রিজের জল দিয়ে মাখি, তাতে শরীরটা যেন মনে হয় আরও ঠান্ডা হয়ে গেল। এটা খেয়ে নিই আরাম করে বসে বসে, তারপরে কাজে লাগবো। এটাকে আরেকটু টেস্টি বানানোর জন্য ওপর দিয়ে ছড়িয়ে নিলাম স্ট্রবেরি সিরাপ, তাতে আরও লোভনীয় লাগে ব্যাপারটা। রান্না শুরু করতে যাচ্ছিলাম খেয়ে দিয়ে, মাকে কি মনে হলো একটু ফোন করলাম। যতদিন মা বাবা বেঁচে আছে আরামগুলো করে নিই। মাকে ফোন করলাম, মা বলছে যে আমি তরকারি, ডাল আর মাছ পাঠাচ্ছি। বললাম বারবার করে এত কিছু পাঠিও না, সব কিছু রেডি করা হয়ে গেছে, পাঠাচ্ছে। দুপুরে রান্নার তো চিন্তা আমাকে করতে হবে না, রাত্রের জন্য এখন একটু চিলি পনির করবো, ওইটারই ব্যবস্থা করবো। রাকেশ তো এখনও ফেরেনি, ঝনককে নিয়ে ফিরলে সকালে খাবে। অনেক বেজে গেছে, 10টা 15। রান্নাবান্নাটা তাড়াতাড়ি করি, করে স্নান করবো। আজকে আবার মাথায় তেল মেখেছি ভর্তি করে, শ্যাম্পুও করতে হবে। ভাতের ফ্যান ঝরানো কাজটা আমার সবসময় খুব কঠিন বলে মনে হয়, ওই জন্য ভাতটা করে দিয়েছি আগে আগে, যাতে গীতাদিকে বলি ফ্যানটা ঝরিয়ে দাও। গীতাদি ফ্যানটা ঝরিয়ে দিয়েছে, আর এদিকে রান্নাবান্নার অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছি।
কড়াইয়ে প্রথমেই দিয়ে দিয়েছি তেল। এটা ছাড়া তো রান্না সম্ভবই না। তেলটা গরম হওয়ার সাথে সাথে আগে পনিরগুলো ভেজে নিলাম। আজকে ছিল রেড কাউয়ের পনির, আমুলের পনিরটা পাইনি। এটা দেখলাম একটু শক্ত টাইপের আমুলের থেকে, তাই জন্য ভাজতে গিয়ে একদম ভাঙেনি। খুবই সামান্য ভেজে এগুলোকে তুলে রাখলাম তাড়াতাড়ি করে। মা তো বলেছে দুপুরবেলা ডাল পাঠাবে, তাই ভাবলাম ডালটা এমনি এমনি খেতে ভালো লাগে না, তার সাথে একটু ভাজা করা যাক। তাই পটল ভাজা করে নিচ্ছি। আর পটল আমার সব থেকে ফেভারিট সবজির মধ্যে। কী যে ভালো লাগে, পটলের তরকারি, দই পটল, পটল ভাজা, মানে যা ইচ্ছে তাই দাও, সেইটাই খেয়ে নেব। আমি রান্না সবসময় অল্প তেলে করতে খুব ভালোবাসি, আর পটল ভাজতে না খুব টাইম লাগে। তেলটাও অল্প দিয়েছিলাম, তাই সহজে লাল হচ্ছিল না, সবুজ সবুজই থেকে যাচ্ছিল। পটলগুলো তো মোটামুটি সেদ্ধ হয়েই গেছে। এবার একটু নেড়ে চেড়ে তাড়াতাড়ি করে ভেজে নিই। দেখেছো তো, কিছুক্ষণ ট্রাই করার পর বেশ লাল হয়ে গেছে। এগুলো হয়ে গেছে। এইবারে করব আরেকটা কাজ, তারপরে সেই রান্না করতে শুরু করব। কি বলো তো, রাকেশ তখন এসে গেছে, ও খেতেও বসে পড়েছে। আজকে ওর ব্রেকফাস্ট হলো পান্তা ভাত, আর তার সাথে তো অমলেটটা মাস্ট খেতেই হবে। এই যে অমলেটটাই করছি এখন। এইগুলো হলো সেই ডিমগুলো, যেগুলোর সাদা অংশগুলো একেবারে জলের মতো তরল। আরেকজনের ওইদিকে এত পরিমাণে খিদে পেয়ে গেছে যে অর্ধেক খাওয়া শেষ হতে চললো। তখন আমি অমলেট করে শেষ করতে পারলাম, তারপরে দিলাম। ঝনককে তো আজকে সকালবেলা গান করতে যাওয়ার সময় খাইয়েই পাঠিয়েছি, যদিও কিছু বমি করেছে, তবে কিছুটা খাবার পেটে ছিল। আর রাকেশকে সকালবেলা ছানা করে দিয়েছিলাম, বাদাম ছানা আর কলাটা বললাম খেয়ে যাও, আসার পরে ব্রেকফাস্ট করো। ওর মনে হয় খুব খিদে পেয়ে গেছিলো, ওই জন্যই খেতে বসে পড়েছে। যাক, হয়ে গেছে। এইবার ওকে খেতে দিয়ে শান্তি মনে আমি শুরু করি আমার রান্নাটা। আজকে আমি যখন রান্নাটা করছিলাম আমার এত মাথা ব্যথা করছিল, তারপরে রাকেশ আমাকে একটা প্যারাসিটামল দিল। সেইটা খেয়ে মাথা ব্যথাটা একটু কমেছে, তখন রান্না করতে পেরেছি। আসলে না, জ্বরটা কমার পর থেকে জ্বর আর আসছে না ঠিকই, কিন্তু টাইম টু টাইম মাথা ব্যথাটা কিন্তু ঠিক ফিরে ফিরে আসছে। ওই জন্য আজকে রান্নায় খুব একটা মন ছিল না, যা পেরেছি তেমন করেই চিলি পনিরটা করে ফেলেছি। এই দেখো, প্রথমে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভেজে নিয়ে তার মধ্যেই ঢেলে দিয়েছি সেই টমেটো বাটাটা। রান্না করতে ভালোবাসি, তবে রান্না রিচভাবে করতে আমি একদম ভালোবাসি না, তাই জন্য যতটা সম্ভব হালকাভাবে করার চেষ্টা করি। সস বেশি দিলে না রান্নাটা রিচই হয়ে যায়, তাই জন্য সসটা যত পারবো অ্যাভয়েড করব। এইবারে এর মধ্যে দিলাম জিঞ্জার গার্লিক পেস্ট। মানুষ এখন বড়ই অলস হয়ে গেছে, ওই জন্য আদা রসুনটাও বাটতে ইচ্ছে করে না। কেনা থাকে আমার সবসময় ফ্রিজে, সেটাই এখন ইউজ করছি। চিলি পনির করছি, সস ইউজ না করে করা সম্ভব না, তাই খুব সামান্য, যেটুকু না দিলেই নয় সেইটুকু সয়া সস দিলাম, আর তার সাথে দেবো টমেটো সস। চিলি সস অ্যাভয়েড করেছি। কিছুটা চিলি আমি টমেটোর সাথেই বেটে দিয়ে দিয়েছি, আর কিছুটা দিয়েছি একেবারে চপড করে। আজকেও যখন আমি রান্না করছি তখন একবার ঘড়ির দিকে তাকাচ্ছি, একবার রান্না করছি। তার কারণ ওইদিকে ঝনককে একা রাখা যাবে না, আর গীতা দিয়েও কাজ করে তখন চলে গেছে। আমি রান্না করে স্নান করতে যাব, আর রাকেশ যাবে আমাদের বাড়ির থেকে খাবার আনতে। দুজনে একসাথে চলে গেলে তো হবে না, ওকে তো একা রাখা যাবে না। তাই জন্য আমি রান্না করে স্নান করব, তারপরে রাকেশ যাবে খাবার আনতে, তারপরে গিয়ে ঝনককে খাওয়াতে পারবো। ওই জন্যই তাড়াহুড়ো করছি। তার ওপর আবার উনি সকালবেলা বমি করেছেন, ওনারও পেটটা খুব একটা ভর্তি নেই, আর এই গলার প্রবলেম, কাশি, এগুলোর জন্য ওকে এখন ফলের রসটাও খাওয়ানো কয়েকদিনের জন্য বন্ধ রেখেছি। পিৎজা পাস্তা সসটা ফ্রিজে ছিল, ভাবলাম এইটাও একটু দেবো, তারপরে ভাবলাম না, দিয়েই দিই, যা হওয়ার হবে। এইবারে একটু ঢাকা থাক, পুরো ব্যাপারটা একটু মজুক। এই যে মশলাটা এবার তলা লাগা হয়ে গেছে, তার মানে পুরোটাই কষে গেছে। গরম জল তো আমার আগের থেকেই করা থাকে, আর রান্নায় তো আমি সবসময়ই গরম জলই ইউজ করি, আজকেও তাই। এবার গরম জল দিয়ে দেবো, তারপরে দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখা পনিরগুলো। মশলার সাথে পনিরটাকে ভালো করে মিশিয়ে এবার আবার একটু ঢেকে রাখবো, নাহলে না পনিরগুলো শক্ত হয়ে যায়, আর ভেতরটার কেমন যেন টেস্টলেস লাগে। চিলি পনির বা চিলি চিকেন করার সময় কখনোই আমি এটাকে কোট করে ভাজি না, তাহলে না প্রচুর রিচ হয়ে যায়, হজম হতে চায় না। চাউমিন কোথায় হচ্ছে? কিসের গন্ধ যাচ্ছে? আমাকে এসে বলছে, ও মা চাউমিনের গন্ধ যাচ্ছে, চাউমিন দাও। ও ভেবেছে এখানে চাউমিন হচ্ছে, চাউমিন খেতে এত পছন্দ করে। রংটা খুবই ফেস্টা ফেস্টা হয়েছে,
বেশি সস ইউজ করিনি ওই জন্য। দেখতে পাবে না, কোলে উঠতে হবে তাহলে তোমাকে, কিন্তু দেখতে পাবে না কোলে না উঠলে। কোলে এসো। দেখেছো? সব কিছু তো প্রায় হয়েই গেল। এবার লাস্টে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে তারপরে নুন মিষ্টিটা টেস্ট করে নামিয়ে দেব, হয়ে গেল। এইটাই আমার চিলি পনিরের ফাইনাল লুক। বর্ষাকালে গাছগাছালির পাশে যাদের বাড়ি তাদের কিন্তু বেশ দুশ্চিন্তা। দেখতে পাচ্ছ সাপটাকে? এই দেখো কিভাবে রয়েছে, এই এখানটায় মাথাটা, এই এখানটা। কি কেলেঙ্কারি কাণ্ড রে বাবা। আমার এখানে হাত কেটে গেছে, ঝনক আমাকে বলছে যে দাও ফু দিয়ে দিই। ঝনক একটু দুষ্টুমি করে ঠিকই, কিন্তু সবার প্রতি ওর কিন্তু খুব দয়া মায়া আছে। যদি কখনো আমার লাগে আমাকে শার্ট করতে আসে, ওই দেখো ফু দিচ্ছে। যদি কখনো বাবার লাগে বাবাকেও যায় শার্ট করতে, এইরকমই করে ও। এই একটা বাজলার শব্দ শুনেছে, দৌড়চ্ছে দেখো। ওইদিকে না রে, ওইদিকে নিয়ে যাচ্ছে, যা ধরো দেখতে পারলো না, চলে গেল। ঢাকনা না, বাজনা, ঢাকনা আবার কি? মা রান্না বান্না করে যা পাঠিয়েছে রাকেশ নিয়ে এসেছে, কিন্তু ব্যাগ দেখে মনে হচ্ছে আরো কিছু পাঠিয়েছে। দেখা যাক কি পাঠিয়েছে, তোমাদের সাথেও শেয়ার করি। আর মাকেও একটু চিলি পনির পাঠিয়ে দিয়েছি, রান্না করলাম নিজের হাতে, একটু টেস্ট করবে। বাপরে বাপ, একটার পর একটা জিনিস বেরিয়েই যাচ্ছে। আরাও এইবার দেখা যাক মা কি কি পাঠালো। ও বাবা, এ তো দেখছি অনেক মিষ্টি। যতই ভাবে মিষ্টি খাবো না, এইসব মিষ্টি দেখে আর লোভ সামলাতে পারি না, তখন খেয়েই নি। বেকড রসগোল্লা, বেকড মিহিদানা, কোনটা ছেড়ে কোনটা খাবো। এইটা পাঠিয়েছে জামাইয়ের জন্য, এইটা আমি মোটেই হাত দিয়ে দেখব না। এটা হলো এক টিফিন বক্স কাঁঠাল। আর দুপুরের মেনুতে পাঠিয়েছিল ডাল, মানে একেবারে পাতলা করে মুসুরির ডাল, যেটা গরমকালে খেতে বেশ লাগে গন্ধরাজ লেবু দিয়ে। আমি গন্ধরাজ লেবু কেটেই রেখেছিলাম। তার সাথে মাছের কালিয়া, আর ছিল একটা মিক্সড ভেজ। তখন বাজে সন্ধে 7টা। আজকে ঝনকের ইচ্ছে, ও কিছুতেই দিদার কাছে পড়তে যাবে না, আজকে ও বাবার কাছেই পড়বে। শেষমেশ বাবা অগত্যা ওকে নিয়ে পড়তে বসালো। কিছুক্ষণ পড়লো বাবার কাছে ভালো মতোই, তারপরে আবার ওর ইচ্ছে হলো দিদার কাছে যাবে। বাচ্চাদের মতিগতি ঠিক বোঝাই যায় না। 7টার সময় পড়তে যাওয়ার কথা ছিল, সেই 7টার থেকে শুরু করেছে পড়তে যাবো না, বাবার কাছে পড়বো। কতক্ষণ তো বাবার কাছে পড়লো, তারপরে আবার কি মুড হলো কে জানে, দিদার কাছে যাব। এখন 7:40 বাজে, এতক্ষণে পড়তে যাচ্ছে, কখন আসবে কে জানে। আমিও যাচ্ছি একটু, সারাদিন ঘরের মধ্যে আর ভাল লাগছে না, কাল থেকে গিয়ে কি করব জানি না, দেখি কি করা যায়, তোমাদের সাথে তো শেয়ার করবোই। চলো যাই। ওয়েদার রিপোর্টে দেখাচ্ছিল বৃষ্টি হওয়ার চান্স আছে, তাই রিস্ক নিলাম না, বাইক না নিয়ে গাড়িতেই বেরিয়ে পড়লাম। রাস্তায় বেরিয়ে চাঁদের দিকে তাকাতেই দেখলাম এত সুন্দর লাগছে, মেঘের ফাঁক দিয়ে হালকা করে যে চাঁদটা দেখা যাচ্ছে, একেবারে জানলা দিয়ে সেইটাই উপভোগ করতে করতে যাচ্ছিলাম আর মুগ্ধ হচ্ছিলাম। বৃষ্টির জন্য রাস্তাঘাটের অবস্থা একেবারেই বেহাল, তাই জন্য আশেপাশের কোনো রাস্তা ধরলাম না, হাই রোড দিয়েই চললাম ঝনককে পড়াতে নিয়ে। চাকদার সবাই সাধারণত এই রাস্তাটার সাথে একেবারেই পরিচিত, আর যারা অপরিচিত তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি এই জলমগ্ন রাস্তাটা। রোজ দিন এইখানে কিছু না কিছু অঘটন ঘটছে। চাকদায় রিসেন্ট বেশ কিছু ক্যাফে গজিয়ে উঠেছে। আজকে আমরা গেছিলাম সেই রকমই একটা ক্যাফেতে, এর নাম হাংরি ওয়াক। ছোট্টর মধ্যে বেশ ভালো লাগলো আমাদের। আমরা ঘরে পড়ার জামা কাপড় পরে চলে এসেছি। এসে তো ঝনককে পড়তে দিবি, এখন কোথায় বসবো, বসার জায়গা নেই। তা নিউলি লঞ্চ একটা পেলাম, নামটা কি, নামটাও তো দেখিনি। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি করেই এক ঝলক মেনিউটা শেয়ার করে দিলাম, তোমরা চাইলে পজ করে দেখে নিও। দেখেছো?
এই হচ্ছে অবস্থা। বাই চান্স মানে ভিডিওটা করলাম তাই তোমাদের দেখাতে পারলাম যে পোজ কত তাড়াতাড়ি দেয়, কী করে ছবি তুলবো, কন্টিনিউ নড়ে যাচ্ছে। আমরা এখানে এসেছি, লজ্জা লাগছে বলতে, রবিবার বাড়িতে বসে থাক ওই জন্য বেরিয়েছিলাম। এত রাস্তার খারাপ অবস্থা, গাড়ি কোথাও নিয়ে বেরোনো যাচ্ছে না, মানে ওইদিকে যাওয়া যাচ্ছে না, এত তাই জন্য ঝনক করতে যায়, তার কাছেই একটা ক্যাফে রয়েছে। এখানে সাধারণত মানে হচ্ছে চাইনিজ টাইপের জিনিস বেশি পাওয়া যাচ্ছে। আমরা যেরকম ভেবে এসেছিলাম সেরকমটা মোটেই না। আগের দিন যে চায়ের দোকানটা গেছিলাম সেখানেই প্রথমে গেছিলাম, যে এত ভিড় আর এত ভিতরটা গরম, মানে একেবারে থাকা যাচ্ছে না, চলে এসেছি। সে আজকে নতুন একটা জায়গায় থাকা যাচ্ছে, ওর একটু বেশি গরম লাগে তাই থাকেনি, অনেকেই বসে আছে, থাকা আমার অস্বস্তি হচ্ছিল। তারপরে এখানে আসার পরে কিছু তো করতে হবে, কেউ চুপচাপ বসে থাকলে থাকতে দেবে না, তাই জন্য একটা স্যুপ অর্ডার দিয়েছি। কি করছো তুমি এগুলো বসে, কি করছো? যা ইচ্ছে তা কাটে না সময় যখন আর কিছুতেই, দু হাতে 2 চামচ নিয়ে বাজাই আনন্দে। মিললো না, না না, পরের লাইনটা মিলবে। কি পরের লাইনটা কি বানাচ্ছ? আরে হয়ে গেছে এভাবে, মন নেই, মন তখন বলে বিষাদে আর দেরি করাস না, দিয়ে খেতে দে। শেষ পর্যন্ত এসে পৌঁছলো ক্রিম অফ চিকেন স্যুপ। এই স্যুপটা এত টেস্টি হবে ভাবতেই পারিনি। যখন রংটা দেখেছিলাম তখন ভাবলাম যে এটা কেমন হবে কে জানে, কিন্তু খেতে দুর্ধর্ষ লাগলো দুজনেরই। কি এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো তো? কেমন? দারুণ। এটা নেওয়ার বুদ্ধিটা আমার ছিল না, ওর ছিল। ভালো করে যেটা নিয়ে, হ্যাঁ ভালো আছে। ওনাদের বিহেভিয়ার আমাদের দারুণ লেগেছে, আর তার সাথে ভালো লেগেছে ভেতরটা কি সুন্দর ছিমছাম ফিটফাট করে গোছানো সেইটা। শুধু চিকেন স্যুপ কিন্তু আমরা খাইনি, আমরা একটা ভেজ ফ্রাইড রাইস পার্সেল করে নিয়েছিলাম। রাত্রে সেই চিলি পনিরটা দিয়ে খাবো যেটা বানিয়েছি, আর এখন এইটা ফিল আপ করে তারপরে আমরা বেরোবো। ঝনক বুড়ো, তুমি আজকে সব পড়া পেরেছো? তুমি যে একটু বললাম যে মা আদর করবে, যাও যাও মার কাছে গিয়ে আদরটা খেয়ে নাও। আমি লিখেছি, তুমি কত ভালো ছেলে। হ্যাঁ এইটা, হ্যাঁ এটা মা লাগিয়েছে। তোমাদেরকে কালকে বললাম না, ঝনকের চোখ থেকে আমরা কোনো কিছুই ফাঁকি দিতে পারি না। ছোট্ট খাট্ট জিনিসগুলো ওর চোখে ঠিক ধরা পড়ে। বাড়িতে ঢুকে গেছি, ঢুকে আগে ঝনককে খাইয়ে তারপরে আমরা খাবো। ওখান থেকে একটু খেয়ে এসে তো পেটটা মোটামুটি ভর্তি আছেই, 10টা বেজে গেছে, তাও খুব একটা খিদে পাইনি। ঝনককে আগে খাইয়ে নেবো। আর ঝনকের দিকে কি গান করছে শোনে, দিকে এসো ঝনকের দিকে এসো, একটু গানটা শুনিয়ে দাও সবাইকে। দেখেছো কি সুন্দর গান শিখেছে, কেউ শেখায়নি কিন্তু শুনে শুনে শিখেছে। যাও রাত্রিবেলা ভূতের গান করবে, আর তারপর ভূতের স্বপ্ন দেখবে। দেখো ভূত সেজেছে, এবার ভূতের গান করে এবার ভূত সেজেছে। ও বাবা কি ভয় পাচ্ছি, চলে যাও চলে যাও চলে যাও। আজকে ঝনককে খাওয়ানোর দায়িত্ব দিয়ে দিয়েছি রাকেশকে, যেহেতু হাতটা কেটে গেছে, খাবারটা মাখতে গিয়ে এত হাতটা জ্বালা করলো, রাকেশকে বললাম তুমি খাওয়াও, আর এদিকে আমি ডিনার সার্ভ করে দিয়েছি। এই যে আজকে আমাদের রাত্রে মেনু হলো, ওখান থেকে নিয়েছিলাম ভেজ ফ্রাইড রাইস আর তার সাথে চিলি পনির। শুধু এখানেই শেষ না কিন্তু, এর সাথে আছে বেকড রসগোল্লা, সেটা এখনও নিয়ে নিই, পরে দেবো। আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করে দিলাম। আমাদের রোজ খাওয়া চলতে থাকুক, আর তোমরা আমাদের সেই খাওয়াগুলো দেখতে থাকো। গুড নাইট, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে।